রহমতুল্লাহ। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তোমাদের বিজ্ঞান নতুন বই 2025-এর তো চতুর্থ নম্বর অধ্যায় রয়েছে। তো চতুর্থ অধ্যায়ে তোমাদের অনুশীলনে কিছু প্রশ্ন দেওয়া আছে। তো এটাই হচ্ছে তোমাদের পৃষ্ঠা নাম্বার 36 এবং 37 নম্বর পৃষ্ঠা মূলত। তো 36 নম্বর পৃষ্ঠা তোমাদের যেটি দেওয়া আছে দেখো, শূন্যস্থান পূরণ সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে 5টি এবং বহু নির্বাচনী প্রশ্ন, এবং 37 নম্বর পৃষ্ঠা তোমাদের একই সাথে 2টা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। তো সবগুলোর হচ্ছে আজকে আমরা উত্তর বা আনসারগুলো দেখব। তো শুরুতে আমরা শূন্যস্থান পূরণ করে নেই। তো এখানে শূন্যস্থান পূরণে বলছে একটি সরল পত্রের প্রধান শিরাকে দেশ বলা হয়। কি বলা হয়? অর্থাৎ মধ্যশিরা। ঠিক আছে, প্রথমটা হচ্ছে মধ্যশিরা বলা হয়। আর অখণ্ড অর্থাৎ পত্রফলক আছে এরূপ পত্রকে দেশপত্র বলা হয়, সরল পত্র বলা হয়। দ্বিতীয় নম্বরটা লিখবা সরল পত্র বলা হয়। আর স্থানিক মূল বড় হয়ে যে মূল সৃষ্টি করে তাকে কি বলে? প্রধান বলে, প্রধান মূল বলে। 3 নম্বরটা প্রধান। আর 4 নম্বরটা লাগবে হচ্ছে গুচ্ছমূল, গুচ্ছমূল বলে। ঠিক আছে, গুচ্ছমূল বলে। তো এইগুলো তোমাদের হচ্ছে যে শূন্যস্থান পূরণ এগুলা। তারপরে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে তোমাদের এখানে 5টি। পত্র আচ্ছা, পত্রবৃন্ত কি, এর অবস্থান কোথায়? তা আনসারটা আমরা দেখি। পাতার দণ্ডাকার অংশটিকে পত্রবিন্দু বা পত্রবোটা বলা হয়। এটি পত্রমূল ও পত্রফলককে যুক্ত করে, অর্থাৎ পত্রমূল ও পত্রফলকের মাঝামাঝি স্থানে এর অবস্থান। শেষ। তারপরে 2 নম্বরটা দেখো, পত্রের কাজ কি? পত্রের কাজ কি কি? 1 নম্বর কাজ হচ্ছে খাদ্য তৈরি করা পাতার সর্বপ্রধান কাজ। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় এর খাদ্য প্রস্তুত করে। 2 নম্বর দিবা পাতার শ্বাসকার্যে পরিচালনার জন্য অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড বের করে দেয়। 3 নম্বর দিবা পাতা খাদ্য তৈরির জন্য কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে অক্সিজেন বের করে দেয়। 4 নম্বর দিবা পাতা উদ্ভিদের দেহের অতিরিক্ত পানিকে বাষ্পকের অর্থাৎ বের করে দেয়। ঠিক আছে। তো এরপরে দেখো আমাদের 3 নম্বরটা যে সরল পত্রের প্রধান শিরাকে কি বলে? তো আনসারটা আমরা একটু দেখি। এই যেটা সরল পত্রের ফলকটি অখণ্ডিত, এর প্রধান শিরাকে বৃন্ত শীর্ষ হতে ফলকের অন্য প্রান্ত পর্যন্ত বিস্তৃত থাকে, একে মধ্যশিরা বলে। 4 নম্বরটা যৌগিক পত্রের রেকিস কি? আচ্ছা, যৌগিক পত্রের রেকিস কি? তো যৌগিক পত্রের ফলকটি সম্পূর্ণভাবে খণ্ডিত হয় এবং খণ্ডিত অংশগুলো পরস্পর হতে আলাদাভাবে অনুফলক সৃষ্টি করে। অনুফলক বা পত্রগুলো যে দণ্ডে সাজানো থাকে তাকে রেকিস বা অক্ষ বলে। এরপর থেকে 5 নম্বরটা যৌগিক পত্র কাকে বলে? যে পত্রের ফলকটি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে খণ্ডিত থাকে তাকে যৌগিক পত্র বলে। উদাহরণ তেঁতুল, গোলাপ, নিম প্রভৃতি। তো এরপর দেখো বহু নির্বাচনী প্রশ্ন কিছু দেওয়া আছে, যে কাণ্ডের সাথে পাতা যে কোণ সৃষ্টি করে তাকে তার নাম কি? পর্ব, মুকল, পর্বমধ্য নাকি পত্রকক্ষ? তো আনসারটা কি হবে তোমাদের? পত্রকক্ষ। ঠিক আছে, পত্রকক্ষ কোনটা? এই যে গ নাম্বারটা। আচ্ছা, এরপর দেখো 2 নম্বরটা আকতীর্ণ কাণ্ড কারণ। এই 2 নম্বর আনসারটা কি হবে আমাদের? 2 নম্বরটা হবে তোমাদের এখানে 2 এবং 3। পর্ব মধ্য খুবই স্পষ্ট, পর্ব থেকে অস্থানিক মূল বের হয়। 2 এবং 3 এই যে গ নাম্বারটা আনসার হবে। নিচের 59 পরে 3 এবং 4 নং প্রশ্ন উত্তর দাও। তো এখানে তাই বলা হয়েছে যে নাফিসা খানমের তার বাড়ির আঙিনায় প্রথম বছর কুমড়া এবং পরবর্তী বছরে পুঁইশাক আবাদ করলেন। তো এখানে বলছে নাফিসা খানমের প্রথম বছর আবাদকৃত উদ্ভিদটির কাণ্ডের প্রকৃত কিরূপ? ঠিক আছে, তো আনসারটা কি হবে? আনসারটা হবে তোমাদের এখানে অর্থাৎ শয়ানু। শয়ানু কোনটা? শয়ানু এই যে হচ্ছে গ নাম্বারটা। ঠিক আছে। আর 4 নাম্বার আনসারটা কি হবে? 4 নাম্বার আনসারটা হবে তোমাদের এখানে ক নাম্বারটা। ক নাম্বার কি আছে? 1 এবং 2, অর্থাৎ এটি মাটির উপরে ছড়িয়ে পড়ে এবং পর্বত থেকে মূল বের হয় না, তার মানে ক নাম্বার আনসার হবে। এখন দেখো একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে, খুব ভালো করে খেয়াল করো সৃজনশীল প্রশ্নে। এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ, তাই না? মূল যেটা রয়েছে এখানে বি, আর হচ্ছে গাছের উপরিভাগ যেটা রয়েছে সেটা হচ্ছে এ। তো এখানে বলছে ক নাম্বারে সপুষ্পক উদ্ভিদ কি? সপুষ্পক উদ্ভিদ কি আমরা যদি একটু দেখার চেষ্টা করি, যেসব উদ্ভিদের দেহে মূল কাণ্ড পাতা থাকে এবং ফুল ও ফল বীজ হয় সেসব উদ্ভিদকে সপুষ্পক উদ্ভিদ বলে। খ নাম্বারটা দেখো, বিটপ বলতে কি বোঝায়? উদ্ভিদের যে অংশগুলো মাটির উপরে থাকে তাদের একত্রে বিটপ বলে। বিটপের কাণ্ড, পাতা, ফুল ও ফল থাকে। শেষ। এখন দেখো গ নাম্বারটা বলছে এ ও বি অংশের মধ্যে পার্থক্যগুলো উল্লেখ করো। মানে যে এর মধ্যে এবং বির মধ্যে পার্থক্য কি, এগুলো হচ্ছে আমাদেরকে উল্লেখ করতে বলা হয়েছে। তো এর মধ্যে হচ্ছে কাণ্ড আর বির মধ্যে হচ্ছে মূল। ঠিক আছে, এটা হচ্ছে মূল, বি মূল, আর কাণ্ড কি এ। তো দুটার মধ্যে পার্থক্য আমরা দেখব। তো কাণ্ডের মধ্যে এর মধ্যে পার্থক্য কি? কাণ্ড বনের অর্থাৎ তৃণমূল, আচ্ছা বন মুকুল থেকে উৎপন্ন হয়। আর মূল 1 নম্বরে মূল
বুনের অর্থাৎ বুনমূল থেকে উৎপন্ন হয়। উদ্ভিদ দেহের ঊর্ধ্বগামী অঙ্গ গঠন করে। আর 2 নম্বর এখানে দিবা মূলের জায়গায় উদ্ভিদের নিম্নগামী অঙ্গ গঠন করে। 3 নম্বর দিবা এতে পর্ব ও মধ্যপর্ব থাকে এবং শাখা প্রশাখা পাতা ফুল ফল ধারণ করে। আর এখানটায় লিখবা এতে পর্ব মধ্যপর্ব থাকে না, কেবল শাখা প্রশাখা মূল ধারণ করে। 4 নম্বর দিবা এর অগ্রভাগে মূল অর্থাৎ মূলত্রের পরিবর্তে অগ্রমুকল থাকে। আর এখানে দিবা এর অগ্রভাগে মূলত্র থাকে। ঠিক আছে, এই 4টা বা 5টা লিখলেই হবে পার্থক্যগুলো। তারপর দেখো গ নাম্বারটা এ ও বি অংশের গুরুত্ব আলোচনা করো। মানে মূলের এবং কাণ্ডের গুরুত্বগুলো আলোচনা করতে বলা হয়েছে। তো তুমি আলোচনা করবা যে চিত্রে এ ও বি চিহ্নিত অংশগুলো যথাক্রমে উদ্ভিদের কাণ্ড মূল, নিচে এদের গুরুত্ব আলোচনা করা হলো। কাণ্ডের গুরুত্ব কি কি গুরুত্ব? কাণ্ড পাতা ফুল ফল শাখা প্রশাখা বার বহন করে। উদ্ভিদের কাণ্ড থেকে আমরা আসবাবপত্র খুঁটি ইত্যাদি তৈরি করি, বা অনেক উদ্ভিদ কাণ্ড আমরা খাদ্য হিসাবে গ্রহণ করি। ঠিক আছে, এইভাবে 3টা বা 4টা দিয়ে দিবা। আর তারপরে তোমরা দিতে পারো যে এবার মূলের কিছু গুরুত্ব। 1 নম্বর দিবা মূল উদ্ভিদটিকে মাটির সাথে শক্তভাবে আটকে রাখে, ফলে ঝড় বাতাসে সহজে হেলে পড়ে না। 2 নম্বর দিবা মূল মাটি থেকে পানি খনিজ লবণ শোষণ করে। এই পর্যন্ত দিতে পারো। আবার 3 নম্বর দিতে পারো কিছু কিছু উদ্ভিদ যেমন মূলা শালগম গাজর ইত্যাদি মূল, ঠিক আছে, আমরা খাদ্য হিসাবে গ্রহণ করি। অনেক উদ্ভিদের মূল থেকে ভেষজ ঔষধ তৈরি করা হয়। শেষ। তো এরপর দেখো 2 নম্বর সৃজনশীল। তো এখানে বলছে যে নুহান ও নাফিস ছুটিতে গ্রামের বাড়িতে বেড়াতে যায়। গ্রামের বাড়িতে বেড়াতে যায়। একদিন তারা গ্রামে ঘুরতে বেরিয়ে উদ্ভিদ কাণ্ডের বিভিন্ন ধরনের বিন্যাস বিশেষভাবে লক্ষ্য করলো। তো এদের মধ্যে কোনটির শাখা প্রশাখার বিন্যাস মঠ আকৃতির, আবার কোনটির গম্বুজ আকৃতির। এই কাণ্ডগুলো আকৃতি ও কাজ সম্পর্কে জানতে তারা কৌতূহলী হয়ে উঠল। ক নাম্বার মূল কাকে বলে? মূল কাকে বলে? উদ্ভিদের যে অংশ পর্বত মধ্য ও অগ্রমুকুলবিহীন তাকে মূল বলে। খ নাম্বার আম গাছের পাতার ধরন ব্যাখ্যা করো। আম পাতার বৃত্তান্তের উপর একটি মাত্র ফলক থাকে, তাই একে সরলপত্র বলে। আম পাতার ফলকটি অখণ্ডিত। এ পাতার মধ্যরাশি শিরাকে প্রধান শিরা বলা হয়, যা থেকে শিরা উপশিরাগুলো বের হয়ে আসে। আম পাতার কিনারা অখণ্ডিত বা অসম্পূর্ণভাবে খণ্ডিত থাকে। গ নাম্বার নুহান ও নাফিসের পর্যবেক্ষণকৃত উদ্ভিদের কাণ্ডের কাজ বর্ণনা করা। প্রাপ্তি ও পমির পর্যবেক্ষণকৃত উদ্ভিদ কাণ্ডের অর্থাৎ কোনটির শাখা প্রশাখার বিন্যাস মঠ আকৃতির, আবার কোনটির গম্বুজ আকৃতির। নিচে পর্যবেক্ষণকৃত উদ্ভিদের কাণ্ডের কাজ বর্ণনা করা হলো। 1 নম্বরটা দিবা কাণ্ড পাতা ফুল ফল শাখা প্রশাখার বার বহন করে। কাণ্ড শাখা প্রশাখা পাতাকে আলোর দিকে তুলে ধরতে যাতে সূর্যের আলো যথাযথভাবে পায়। কাণ্ড শোষিত পানি ও খনিজ লবণ দ্বারা শাখা প্রশাখা পাতা ফুলে এবং ফলে পরিবহন করে। 4 নম্বর দিবা পাতায় প্রস্তুত খাদ্য কাণ্ডের মাধ্যমে দেহের সর্বত্র ছড়িয়ে পড়ে। ঠিক আছে, 5 নম্বর দিতে পারো কচি অবস্থায় সবুজ কাণ্ড সালোকসংশ্লেষের মাধ্যমে কিছু পরিমাণ খাদ্য প্রস্তুত করে। এরপর দেখো গরমবাটা, তুমি কিভাবে নুহান ও নাফিসের পর্যবেক্ষণকৃত কাণ্ডের শাখা প্রশাখার বিন্যাসকে আলাদা করবে, ব্যাখ্যা করো। প্রাপ্তি পমির পর্যবেক্ষণকৃত কাণ্ডগুলো হলো গম্বুজ ও মঠ আকৃতির। নিচে এদের শাখা প্রশাখার বিন্যাসকে আলাদা করার উপায় ব্যাখ্যা করা হলো। গম্বুজ আকৃতি এ জাতীয় উদ্ভিদের প্রধান কাণ্ড কি খাটো ও মোটা হয় এবং শাখা প্রশাখাগুলো এমনভাবে প্রধান কাণ্ডে বিন্যস্ত হয় যে উদ্ভিদটিকে একটি গম্বুজের ন্যায় দেখায়, যেমন আম জাম কাঁঠাল ইত্যাদি। মঠ আকৃতি এসব উদ্ভিদের প্রধান কাণ্ডটি থেকে এমনভাবে শাখা প্রশাখা সৃষ্টি হয় যেখানে পূর্ণাঙ্গ উদ্ভিদটিকে এটি একটি মঠের ন্যায় দেখায়। উদ্ভিদের নিচের দিকের শাখাগুলো বড় এবং ক্রমান্বয়ে উপরের দিকে শাখাগুলো ছোট হয়ে থাকে। তো সম্পূর্ণ গাছটি নিচ থেকে উপরের দিকে ক্রমশ শুরু হয়ে মঠের ন্যায় আকার ধারণ করে। ঠিক আছে, তো এভাবে তুমি ব্যাখ্যা করতে পারো আর কি। তো এই ছিল আজকের ক্লাস। তো পরবর্তী আমরা পঞ্চম অধ্যায় থেকে দেখব সালোক সংশ্লেষণ। এখান থেকে ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য।